প্রথমে একটা ছবি দেখাই আপনাদের। ছবিটা দেখুন, একজনের পায়ে ব্যান্ডেজ রয়েছে, সেটা আবার কি দিয়ে? দুপাশে ছাতা দিয়ে। ইনি হলেন রেলওয়ের খেলোয়াড় তারক হেমব্রম। তিনি পায়ে চোট পান আর ঠিক তারপরে তার ব্যান্ডেজ করা হয় এভাবে, ছাতা দিয়ে ব্যান্ডেজ। কলকাতা ফুটবল লিগে অব্যবস্থার অভিযোগ। কোথায় এই ঘটনা ঘটেছে, কেন এই অব্যবস্থা, জানবো বিস্তারিত। আমার সঙ্গে ইরন রায়বর্মন রয়েছে। ইরন, কলকাতার লিগের প্রিমিয়ার ডিভিশন মোহনবাগানের ম্যাচ, প্রতিপক্ষ রেলওয়ে। ব্যারাকপুর স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন তারক হেমব্রম মোহনবাগানের ফুটবলারের ট্যাকেলে চোট পান। তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য কোনো একটা বাঁধন দেওয়ার প্রয়োজন ছিল। সেই কারণে যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তারা কিছু না পেয়ে হাতের সামনে দুটি ছাতা জোগাড় করেন। সেই ছাতা দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয় এবং সেইভাবেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে ব্যারাকপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয় এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং যখন চিকিৎসার প্রয়োজন, গুরুত্বপূর্ণ ব্যথা কমানোর জন্য ইনজেকশন নেওয়ার প্রয়োজন, সেখানে আইএফএ টিমের থাকা ডাক্তার বা রেলওয়েজের থাকা ডাক্তারের কাছে পর্যাপ্ত ইনজেকশন ছিল না। মোহনবাগান টিমের ফিজিওর কাছ থেকে, ডাক্তারের কাছ থেকে নিতে হয় ইনজেকশন, তিনি চিকিৎসা করেন। প্রশ্ন উঠছে যে কলকাতা লিগ এত ঐতিহ্যের, শতবর্ষের প্রাচীন একটি লিগ, সেই লিগের এই পরিকাঠামো কারণ এই কেন? একটা ছাতা কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থায়, ফুটবল যেখানে বিশ্বমানের যে জায়গায় পৌঁছে গেছে, সেখানে ছাতা দিয়ে বাঁধন দিতে হবে কেন? আইএফএ পক্ষ থেকে কিন্তু তাদের যুক্তি রয়েছে, তারা সাফাই গাইছেন। তারা বলছেন তৎক্ষণাৎ একটা ব্যবস্থা করার প্রয়োজন ছিল, হয় কাঠ বা লোহা জাতীয় ভারী কিছু দরকার ছিল। ছাতা পেয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য এই কাজটা করা হয়েছে, সেটা তো বোঝা গেল। কিন্তু প্রশ্ন উঠছে পরিকাঠামোর এত অভাব থাকবে কেন? কেন ফুটবল দলগুলো তাদের নিজের পরিকাঠামো করবে না, আইএফএ কেন করবে না? যদিও ফুটবলের সমস্ত চিকিৎসার ব্যবস্থা আইএফএ নিচ্ছে, তবে এই মধ্যযুগীয় পন্থা দেখে ইতিমধ্যেই কিন্তু সমালোচনার ঢেউ উঠেছে এবং বাংলার ফুটবল এটা যে কার্যত লজ্জা, সেটা নিঃসন্দেহে বলাই যায়। বেশ ইরন, পা যদি ভেঙে যায়, সঙ্গে সঙ্গে একটা শক্ত কিছু সাপোর্ট দিয়ে পাটাকে জড়িয়ে বাঁধা। এবার এর কিন্তু সেরম ভাবে কোনো আলাদা ইকুইপমেন্ট বা কিছু আছে বলে আমি জানি না। আমাদের তরফ থেকে ম্যান্ডেটারি করা আছে যে প্রত্যেকটা ক্লাবের ফিজিও থাকতে হবে। এছাড়া আমাদের তরফ থেকে যা যা লাগে, অ্যাম্বুলেন্স, এইডি মেশিন, অ্যাম্বু ব্যাগ, এগুলো আমাদের তরফ থেকে থাকে। এবং লাগা মাত্র ওখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে নিজেদের বুদ্ধি ব্যবহার করে ওখানে হাতের কাছে প্রত্যেকে শক্ত জিনিস সেটা দিয়ে পাটাকে জড়িয়ে ব্যান্ডেজ করে দিই। কিন্তু বিশ্ব ফুটবলে এরকম ঘটনা ঘটলে কি এরকমই হবে? বিশ্ব ফুটবলের সাথে আমাদের তুলনা করলে ভুল হবে, কারণ আমাদের ফুটবল আর বিশ্ব ফুটবল এক জায়গায় নেই। সেটা টাকার দিক দিয়ে হোক, সেটা অন্য দিক দিয়ে হোক, আমরা আমাদের সামর্থ্য মতো সব রকমের চেষ্টা করি। হয়তো দেখতে মনে হচ্ছে যে ছাতা বেঁধেছে, তার জায়গায় একটা কাঠের টুকরো দিয়ে বাঁধলে হয়তো আরো বেটার হতো। প্রথমেই আপনাদের মনে করাবো সেই 30শে জুনের ঘটনা, যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন, যেখানে প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধর করছে কে? তৃণমূল নেত্রী বেবি কোলে। প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার। এবার খড়গপুরের নেতা বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। এতে খুশি আক্রান্ত প্রতিবাদী। তার দাবি বেবিকে গ্রেফতার করা হোক। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার, চড়, থাপ্পড়, জুতো পেটা, কিছুই বাদ যায়নি। 30শে জুন এই ঘটনার দিনই বেবি কোলেকে শোকজ করে তৃণমূল। এবার দল থেকে বহিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স, এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্যে। খড়গপুর শহরের মানুষের যা প্রতিক্রিয়া, তাতে করে বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ওয়াইফ খুব আতঙ্কিত ছিল, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। 30শে জুন প্রবীণ এই প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধর করেন বেবি কোলে। এরপর তাকে শোকজ করে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। 5 দিন পর সেই শোকজের জবাব দেন বেবি, তাও আবার হোয়াটসঅ্যাপে।
শোকজের জবাবে ভুল স্বীকার, ক্ষমা চাওয়া তো অনেক দূর, পাল্টা প্রবীণ প্রতিবাদীর ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করেন তিনি। নিজের পিঠ বাঁচাতে দাবি করেন তিনি নাকি প্রথমে মারধর করেননি, বয়স্ক অনিল দাসী নাকি প্রথমে তাকে মারেন, তিনি মারেন আত্মরক্ষার জন্য। এরপর দিনই বিজেপি থেকে তৃণমূলে আসা বেবি কোলেকে বহিষ্কার করল রাজ্যের শাসক দল। খড়গপুরের দাবি বেবিকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে এদিন মিছিল বেরোয়। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। কখনো পশ্চিমবঙ্গের বাইরে বেরোননি, তার নামেই অসম থেকে এনআরসির নোটিশ। আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, হতবাক আত্মীয় থেকে প্রতিবেশী, সবারই দাবি কয়েক পুরুষ থেকে এই গ্রামেরই বাসিন্দা ব্রজবাসীরা। তাহলে কেন তাদের এনআরসি নোটিশ ধরালো অসম প্রশাসন? ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি, নীলকণ্ঠ বরেগি, তারপরে হচ্ছে নদিয়া বরেগি, নরেন বরেগি, আর গোপাল উত্তম ব্রজবাসী। কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এরা কি কোনোদিন আসাম টাসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। কখনো অসমে যাননি, অসম তো দূরের কথা, পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখেননি, সেই ব্যক্তির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অসমে ঢোকার অভিযোগ। যে অভিযোগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠির বাসিন্দারা। বিয়ে হয়েছে 2 বছর, সেই বছর ওর জন্ম হয়েছে। আচ্ছা, তারপরে তাহলে তো মানুষই হয়। এইখানে ওদের তো কোনোখানে বাড়ি ঘর নাই, এইখানে ওদের সব ঠাকুর বাবা আমবল থেকে আমি চিনি। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? এর বাবা দাদুরা কোনোদিন কি আসামে গেছিল আর কি? না। এই গ্রামে উত্তম কুমার ব্রজবাসী আত্মীয়রাও থাকেন, তারাও তো আকাশ থেকে পড়ছেন। ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি, নীলকণ্ঠ বরেগি, তারপরে হচ্ছে নদিয়া বরেগি, নরেন বরেগি, আর গোপাল উত্তম ব্রজবাসী। ওরা তো আমরা তো 4 পুরুষ থেকে নাম অবশ্য জানি। ওরা তো আরো জন্মগত তো এই জায়গায়, ওরা তো স্থানীয় এই জায়গায়। তো ওরা কি করে হলো আসামের লোক? কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এইখানে থাকতো আমার মামা হয়, মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি। এরা কি কোনোদিন আসাম টাসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। অসম থেকে পাঠানো এনআরসি নোটিশে বলা হয়েছে 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নাগরিকত্বের নথি জমা দিতে হবে উত্তম কুমার ব্রজবাসীকে, না হলেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এর জেরে দিন আনা দিন খাওয়া মানুষটি পড়ে গেছেন বিপাকে। এলিভেশন করা হয়েছিল জমিনের কাগজের জন্য, সেটা এখনো রেডি হয়নি। তাহলে এখন কি করবেন? এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব, নাহলে জমা হবে না। কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন আর কি? এখানে 3 পুরুষ থেকে আছে। যেটা বলেছে আর কি 1971 সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন, আপনার কি মনে পড়ে কখনো আসামে গিয়েছিলেন? আমি যাইনি তো কোনোদিন, বাইরে কোনোদিন যাইনি। অসমে যান নাই? না, এখানে হয়তো ফল কেস আমার নামে হয়তো আসছে। পুরো আতঙ্ক হয়ে আছে এখন, কি চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া হচ্ছে না। তার কাছে হয়েছে 1966 থেকে 2008 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি। যদিও উত্তম বাবুর দাবি তার কাছে যা বৈধ নথি ছিল সেগুলো সবটাই জমা দিয়েছেন, এর বেশি কিছু নেই। তারা এখানকার বাসিন্দা, এখানেই থাকবেন। কোচবিহারের সাদিয়ালের কুঠি থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।